নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মালবাজারে পাচারের ছক ভেস্তে দিয়ে পুলিশের তৎপরতায় উদ্ধার 6 নাবালিকা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে কিশোরীদের উদ্ধারের পাশাপাশি 21 বছরের এক তরুণীকে গ্রেপ্তার পুলিশের। এবিভিপির সমর্থকদের ওপর এসএফআইয়ের হামলার অভিযোগের প্রতিবাদে রবিবার কদমতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল এবিভিপি। জলপাইগুড়িতে ক্ষণিকের বৃষ্টি, কিন্তু স্বস্তি যেন অনেকটাই। রবিবার সকালে রোদ থাকার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। বৃষ্টির ফলে বেশ কয়েকদিনের দাবদাহের থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। এদিন দুপুর 1টা নাগাদ বৃষ্টি শুরু হয়েছে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম ছিল। বেশ কয়েকদিনের গরমের পর হঠাৎ আজকের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে রাজনৈতিক তরজা। পুরসভা ও কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ, পাল্টা চ্যালেঞ্জ কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সির। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবা, ভাঙাচোরা রাস্তা, পানীয় জলের সমস্যা ও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। ওয়ার্ডের একাধিক সমস্যার বিরুদ্ধে পথসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে 24 নম্বর ওয়ার্ড বিজেপি কমিটি। পাল্টা বিজেপিকে তোপ দেখে সমস্ত অভিযোগ নস্যাৎ করলেন স্থানীয় কাউন্সিলর অম্লান মুন্সি। বিজেপির অভিযোগ, ওয়ার্ডের বিভিন্ন রাস্তার বেহাল দশা, বিশেষ করে পুরাতন পুলিশ লাইনের রাস্তার কাজের মান অত্যন্ত খারাপ হওয়ায় অল্প দিনেই তা ভেঙে গিয়েছে। ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরের নজরদারির অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিজেপি নেতৃত্বের দাবি। এছাড়াও অমৃত জল প্রকল্প ও গ্যাসের পাইপলাইন ওয়ার্ডে চালু করা নিয়ে বিজেপি আগে থেকেই আন্দোলন করছিল, অথচ কাজ শুরু হতেই কাউন্সিলর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ বিজেপির। আবাস যোজনা নিয়েও সরব হয়েছে গেরুয়া শিবির। তাদের দাবি, ওয়ার্ডে পাকা ও দোতলা বাড়ির মালিকদের আবাস যোজনার সুবিধা দেওয়া হয়েছে এবং প্রথম কিস্তির 40,000 টাকা পেয়েও অনেকে কাজ করেননি। পাল্টা প্রতিক্রিয়ায় 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি জানান, ওয়ার্ডের 90% রাস্তা ঠিক রয়েছে, মাত্র 2টি রাস্তা খারাপ থাকায় পুরসভার এক্সিকিউটিভ অফিসার, মহকুমা শাসক এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে পুজোর আগে দ্রুত মেরামতের আবেদন জানানো হয়েছে। অমৃত জল প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির কারণে পাইপ ফেটে যাওয়ায় বর্তমানে ওয়ার্ডের মাত্র 30% বাড়িতেই জল পৌঁছাচ্ছে, বাকি 70% মানুষ বঞ্চিত। পাশাপাশি আবাস যোজনার দুর্নীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, অতীতে অন্য বোর্ডের আমলে যা হয়েছিল তার সমস্ত নথি তার কাছে রয়েছে এবং তিনি যে কোনো উন্মুক্ত বিতর্কে বসতে প্রস্তুত। মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে অম্লানবাবু আরও জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই বিজেপি এমন মিথ্যে রাজনীতি করছে। এলাকার মানুষের তার কাজের পদ্ধতির ওপর পূর্ণ আস্থা ও ভালোবাসা রয়েছে বলেও তিনি দাবি করেন। আপনি অমৃত জল প্রকল্পের কথা বললেন। অমৃত প্রকল্পে 30% বাড়িতে 24 নম্বর ওয়ার্ডে জল পড়ছে। হ্যাঁ, এই প্রকল্পের দুর্নীতির জন্য কোনোখানে জল পড়ছে, কোনো জায়গায় জল পড়ছে না, কোনোখানে পাইপ ফেটে আছে, এটা সত্যি। কিন্তু 30% বাড়িতে জল পড়ছে। আশা করছিলাম ভোটের পরে আর 70% বাড়িতে জল ঢুকে যাবে, কিন্তু মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় অমৃত প্রকল্পের যে কাজ, সেই কাজ বন্ধ করে দেওয়ার জন্য এই মুহূর্তে 24 নম্বর ওয়ার্ডের 70% বাড়িতে জল ঢুকছে না। বিজেপিকে প্রশ্ন করুন যে আপনাদের মন্ত্রীকে বলে প্রকল্পটা আবার চালু করিয়ে দিন, তাহলে এই 70% বাড়িতে জল ঢুকে যাবে। আর আবাস যোজনায় ওনাদের কি অভিযোগ আমি জানি না, আপনার মুখ থেকে যদি শুনতে পাই আমি তাহলে উত্তর দিতে পারবো। হ্যাঁ, উনি বলছে যে যাদের পাকা বাড়ি তাদেরও আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে। যাদের পাকা বাড়ি তারা আবাস যোজনা কমপ্লিট হলে তো পাকা বাড়ি হবে। আবাস যাদের রয়েছে আগের থেকে যাদের রয়েছে, এরকম কোনো বাড়ি নেই যে আগের থেকে রয়েছে পাকা বাড়ি তারপরেও তাদেরকে দেওয়া হয়েছে। ওনাদের ভালো করে খোঁজখবর নিতে বলুন। আর আবাস যোজনায় যদি কোনো পার্টিকুলার বাড়িতে দেখাতে বলে যে এই বাড়ি কেন বলো, তাহলে উত্তরটা সেইভাবেই দেব। কারণ যে পৌরসভায় যারা দেওয়ার মালিক ছিল আবাস যোজনা, সেটার নাম ছিল টিএমসি কংগ্রেস। সেই সময় টিএমসি কংগ্রেস কীভাবে, কাকে কেমনভাবে আবাস যোজনায় বাড়ি দিয়েছে সেটা আমি স্পষ্ট করে দেবো। ওখানে আপনাদের যাদের নেতা মন্ত্রীরা যারা ওখানে আপনাকে বাইট দিল বা বিক্ষোভ দিচ্ছে, তাদের বাড়িও
পাকা বাড়ি সত্ত্বেও তারা আবাস যোজনায় বাড়ি পেয়েছে এবং তারা আমার মাধ্যমে পায়নি। সেই সময় তারা টিএমসি করতো, টিএমসি কংগ্রেসের নেতা মন্ত্রীদের ধরে ধরে তারা পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি নিয়ে নিয়েছে। এই সমস্ত প্রমাণ নথি সব আমার কাছে রয়েছে। তারা যদি ওপেন চ্যালেঞ্জ বা ডিবেটে আসে সেইভাবেই তাদেরকে তুলে ধরবো। গুণমান দেখার দায়িত্ব কিন্তু কাউন্সিলরের, এবং দীর্ঘদিন ধরে এই রাস্তাটা হচ্ছে না, এবং আমাদের ওয়ার্ডের বিভিন্ন রাস্তা যে এখন ভাঙাচোরা হয়ে আছে, এবং আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমরা একটা প্রতিবাদ করেছিলাম যে গ্যাসের লাইন আর হচ্ছে অমৃত প্রকল্প জল কেন 24 নম্বর ওয়ার্ডে আসছেন না। মাঝখানে উনি একদিন একটা ফেসবুক লাইভ করে একটা বললেন যে আমরা এটা মিথ্যাচার করেছি, যে আমি আপনাদের সাংবাদিক যারা আছেন আজকে এখানে আছি বা দেশবন্ধুরা আছি, অমৃত প্রকল্প লাইন জল কোথাও ঢুকেছে কিনা আপনারা নিজে সচক্ষে দেখেন। এবং গ্যাসের লাইন উনি বলেছিল ওনার কোনো দায়িত্ব নাই, কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে 24 নম্বরে এই মুহূর্তে গ্যাসের লাইন ঢোকা শুরু করেছে। কিন্তু যেদিনকে কাজ শুরু হলো সেই গ্যাস লাইনের কাজের সামনে দাঁড়িয়ে উনি সেটা ছবি তুলে দেখালো যে গ্যাসের লাইন ঢুকছে, 10-15 দিনের মধ্যে 24 নম্বর ওয়ার্ডে ঢুকে যাবে। যখন আমরা প্রশ্নগুলো করেছিলাম তখন তিনি 1.5 মাসের মধ্যে কোনো জবাব দিতে পারেননি, কিন্তু যখন কাজটা শুরু করালাম আমরা বিভিন্ন জায়গায় তদারকি করে, তখন তিনি তার কৃতিত্ব নেওয়ার জন্য ফেসবুক লাইভ করে তার কৃতিত্ব অর্জন করল। আমরা জানি যে আমাদের ওয়ার্ডে যে সমস্ত আবাস যোজনা পেয়েছিল তার 40%ই কাজ হয়নি, এবং তাদের কাছে আমাদের কাছেও একটা লিস্ট আছে যে তারা টাকা পাওয়ার পরেও কাজ করেনি, এবং যারা যোগ্য নয়, যাদের দোতলা বাড়ি আছে এমন তাদের বাড়িতেও এই আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে। এবং অনেকে প্রথম যে কিস্তির যে টাকা 40,000 টাকা পায় সে টাকার একটা ইটও গাঁথেনি। এই সমস্ত বিরুদ্ধে সরকার দিচ্ছে মানুষের যার প্রয়োজন তার জন্য। এবং কয়দিন আগে উনি আমাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা বিক্ষোভের সৃষ্টি করেছিল। আমি দায়িত্বের সঙ্গে বলছি আমাদের ওয়ার্ডে 95% লোক অন্নপূর্ণা যোজনা পেয়ে গেছে, এবং আমরা কালকে নোটিশ করে ওয়ার্ডের অফিসে আমরা ডেকেছিলাম মহিলাদের, মাত্র আমরা 17 জন পেয়ে। জলপাইগুড়িতে এবার তৈরি হতে চলেছে সার্কিট বেঞ্চ, যা দেখা যাবে দুর্গাপূজার বিশেষ থিম হিসেবে। আসাম মোড় তারাপাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবছরের বিশেষ আকর্ষণ নিয়ে তাদের দুর্গোৎসবের সূচনা হলো। আজ খুঁটি পুজোর মাধ্যমে এবার তাদের বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি করতে চলেছে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। আর এই সার্কিট বেঞ্চ তৈরি করে এবার তাক লাগাবে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দাদের কাছে। জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ যা জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর কাছে একটি আবেগ, আর সেই আবেগকে এবার তুলে ধরবেন তারা। এবছর তাদের পূজা 60তম বছরে পদার্পণ করল। আজ আসাম মোড় তারাপাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির মাঠে খুঁটি পূজার সূচনা করা হয়। এই খুঁটি পূজাতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা। আসাম মোড় তারাপাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি নিতাই কর বলেন, এবছর তারা একটি বিশেষ উপহার দিতে চলেছে জলপাইগুড়িবাসীকে, যা জলপাইগুড়ির আবেগ। আর এই সার্কিট বেঞ্চ তৈরি হবে বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস দিয়ে। আমরা প্রথমেই আসাম মোড় তারাপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সমস্ত সাংবাদিক ভাইদের শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমাদের বিশেষ থিম থাকবে হচ্ছে জলপাইগুড়ি যে আমাদের সার্কিট বেঞ্চ হয়েছে, সার্কিট বেঞ্চ সেটা আমরা এবার তুলে ধরছি। জলপাইগুড়িতে প্রথম হয়তো আমরাই করব। আশা করছি সারা জলপাইগুড়ি শুধু নয়, সারা নর্থ বেঙ্গলের মানুষ আমাদের এই পুজোর আকর্ষণে সকলে উপস্থিত হবেন, এবং ঘর ঘর কি তেরঙ্গা যেটা আমাদের এখন চলছে, সকলেই আশা করি উপস্থিত হবেন। এবং আমাদের আকর্ষণ যেটা প্রতিবার যেভাবে আমরা পুজোগুলোকে করি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে প্রতিযোগিতা থেকে শুরু করে এবং কুইজ প্রতিযোগিতা, ছোট ছোট বিভিন্ন, এবং আমাদের সরকারি যেসব প্রকল্পগুলো থাকে প্রতিবারের ন্যায় এবারও আমরা ওটাকে ফলো করব। সেফ লাইফ থেকে শুরু করে ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন আমরা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরবো, আমরা তুলে ধরবো। আর কি দিয়ে তৈরি হবে প্যান্ডেল? এবার প্যান্ডেলটা আমাদের তৈরি হবে হচ্ছে বাঁশ, কাপড় এবং প্লাইউড থাকবে, পুরোটাই প্লাইউডের প্যান্ডেল হবে। বিভিন্ন ধরনের
মানে পেইন্টিংয়ের মাধ্যমে আমাদের সমস্ত তুলে দেওয়া হবে। মূল কি সার্কিট বেঞ্চই তুলে আমাদের মেন এবার সার্কিট বেঞ্চ। বাজেট কত আর কততম বছরে আপনাদের? এবার আমরা 60তম বর্ষ। তিস্তা তোরসা এক্সপ্রেসে প্রায় 25 কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার 2 যাত্রী। ট্রেনে গাঁজা পাচারের অভিযোগে 2 যাত্রীকে গ্রেফতার করল শিলিগুড়ি জিআরপি এসওজি ও এনজেপি জিআরপি সাদা পোশাক পুলিশের যৌথ দল। ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেসের এসি A1 কামরা থেকে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মোট 24 কেজি 700 গ্রাম গাঁজা। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন সোমনাথ সাহা, নবদ্বীপের বাসিন্দা, ও রূপালী রায়, শিলিগুড়ির ভক্তিনগরের সাউডাঙ্গি হাট এলাকার বাসিন্দা। তারা ধূপগুড়ি থেকে ট্রেনে উঠেছিল ও নবদ্বীপের দিকে যাওয়ার কথা ছিল বলে তদন্তকারীদের দাবি। গোপন সূত্রে গাঁজা পাচারের খবর পেয়ে অভিযানে নামে শিলিগুড়ি জিআরপির এসওজি টিম ও এনজিপি স্টেশনের জিআরপির সাদা পোশাকের পুলিশের দল। ডাউন তিস্তা তোরসা এক্সপ্রেসের এসি A1 কামরায় তল্লাশি চালিয়ে প্রথমে 2 জনকে আটক করা হয়। এরপর তাদের সঙ্গে থাকা 2টি পিট ব্যাগ ও একটি লাগেজ ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় গাঁজা। উদ্ধার হওয়া মাদকের ওজন 24 কেজি 700 গ্রাম বলে পুলিশ জানিয়েছে। এরপরেই 2 জনকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যেই তারা ট্রেনে যাত্রা করেছিল। তবে গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল ও কোথায় তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ধৃত 2 জনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। পাচার চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে এনজিপি জিআরপি সূত্রে। শিলিগুড়ি পৌর নিগমের একটি রেস্টুরেন্টের রান্নার ঘরে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ি পৌর নিগমের অতিথি নিবাস প্রান্তনিবাসের নিচে থাকা রেস্টুরেন্টের রান্নাঘরে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় সাময়িকভাবে হুলস্থুল পড়ে যায় এলাকা জুড়ে। এরপর দমকল ও শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়। দমকল ছুটে আসতে আসতে এলাকার অন্য ব্যবসায়ীদের প্রচেষ্টায় কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসলেও বাকিটা দমকল নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে দমকল সূত্রে জানা যায়, বিদ্যুৎ সংযোগের ফলে আগুনের সূত্রপাত। আগুন লাগার ফলে প্রচুর খাবার নষ্ট হয়, যা ক্যামেরায় উঠে আসে। দোকানের এক কর্মচারী ও ওই বিল্ডিংয়ের এক অফিস কর্মচারী জানান, বিকট আওয়াজ শুনে ছুটে এসে দেখেন ওই স্থান ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছে। এই আগুনের ঘটনায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকার অন্যান্য দোকানের মালিকেরা। সিলিন্ডার জ্বলছে, সেখানে তো মিনিমাম প্রিকশনটা থাকবে, সেটা নেই কেন? সেটা প্রশাসন দেখবে না? আর এটা যেখানে রান্না হয় সেটা তার লিমিটেড হাইট দরকার, সেটা প্রশাসন জানবে না? আমরা জানবো? আমরা তো সাধারণ মানুষ, আমরা জানবো কী করে? আমরা তো পুরো জলে মরে যেতাম উপরে। বলুন, আমি নেমে এসে আমরা জল দিয়েছি বলে এখন বলছে ইলেকট্রিসিটি আগুন লাগলে জল দেবে না, পুরো তো জলে পুরো উপর চলে যেত। সেটা তো বুঝতে হবে না? কার উপর কমপ্লেন দিয়ে তো লাভ নেই, প্রশাসনকে দেখতে হবে চোখের সামনে। হ্যাঁ, আমার উপরে অফিস, আমার অফিস না, পুরো বাস্ট হয়েছে। কি বাস্ট হয়েছে আমি কি করে আওয়াজ শুনে আমরা উপর থেকে নিচে নেমে এসেছি, পুরো বিল্ডিং চলে যেত, সবারই আজকে সব কিছু হয়ে যেত। এবিভিপির বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়িতে, এসএফআইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ। আনন্দচন্দ্র কলেজে এবিভিপির সমর্থকদের ওপর এসএফআইয়ের হামলার অভিযোগের প্রতিবাদে রবিবার জলপাইগুড়ির কদমতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল এবিভিপি। অভিযোগের প্রতিবাদে এদিন লেনিন ও কার্ল মার্কসের ছবি এবং এসএফআই লেখা সম্বলিত কাগজ পুড়িয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। এবিভিপির দাবি, কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি কর্মীর ওপর হামলার অভিযোগের প্রতিবাদে জলপাইগুড়ি শহরে কর্মসূচি পালন করা হয়েছিল। সেই ঘটনারই প্রতিহিংসা হিসেবে আনন্দচন্দ্র কলেজে তাদের কর্মীদের ওপর এসএফআই হামলা চালিয়েছে বলে অভিযোগ সংগঠনের। এবিভিপির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তাদের কর্মীদের ওপর ফের হামলা হলে সংগঠনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কর্মীদের ওপর আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে বলেও দাবি করেন আন্দোলনকারীরা। গতকাল যেভাবে আনন্দচন্দ্র কলেজের এবিভিপি ছাত্রছাত্রীদের ওপর যেভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তারই প্রতিবাদ আমরা করলাম আজকে জলপাইগুড়ি নগরে। প্রতিবাদ করলাম। এরপর এর আগে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে এসএফআই এবিভিপি কর্মীদের ওপর হামলা চালায়, তার প্রতিবাদ আমরা এখানে তাদের কুশপুতুল দাহ করে করি। তারই প্রতিহিংসা করে তারা আমাদের এবিভিপির কার্যকর্তাদের ওপর হামলা চালায়। এবং আমি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কোনো রকম কোনো কার্যকর্তার ওপরে যদি আবার কোনো হামলা হয় বা তাদের শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে, তার ব্যবস্থা আমরা নেব। কি ব্যবস্থা নিতে হয় এটা আমাদের জানা আছে, একদম ঘরে ঢুকায় দেব, যাতে আর কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে তাকাতে না পারে ওরা। আজকে কোথায় কি করলেন? আজকে জলপাইগুড়ি প্রাণকেন্দ্র কদমতলায় আমরা এই বিক্ষোভ সমাবেশ করি এবং আমাদের এখানে কার্ল মার্কস এবং লেনিনের ফটো পুড়ে আমাদের বিক্ষোভ প্রদর্শন করি। আপনার নাম আর পরিচয়?
নাম আর পরিচয়। আমার নাম বিনায়ক দাস, জলপাইগুড়ি ব্লক কনভেনার এবি। পাচারের ছক ভেস্তে দিয়ে পুলিশের তৎপরতায় উদ্ধার হলো 6 কিশোরী, ঘটনায় গ্রেপ্তার 1। পুলিশের তৎপরতায় উদ্ধার হলো 6 নাবালিকা কিশোরী, গ্রেপ্তার 21 বছরের এক তরুণী। পাচারের ছক কষা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে মাল ব্লকের 6 জন কিশোরী কন্যার সঙ্গে গ্রেপ্তার হওয়া ওই তরুণী বিভিন্নভাবে সখ্যতা গড়ে তোলে। তারপর বাড়িতে পূজার নিমন্ত্রণ দিয়ে নিয়ে যায় মাটিয়ালি ব্লকের একটি চা বাগানে এবং সেখানে আটকে রাখে। মেয়েদের খোঁজ না পেয়ে তাদের অভিভাবকেরা একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় মাল থানায় শুক্রবার সন্ধ্যায় এজাহার দায়ের করেন। পুলিশে অভিযোগ হতে তদন্তে নামে পুলিশ এবং দ্রুত ওই চা বাগানে গিয়ে 6 কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে এবং 21 বছরের এক তরুণীকে গ্রেপ্তার করে। ঘটনায় আরও জানা গেছে অভিযুক্ত ওই তরুণী স্কুলের পোশাক পরে মালবাজার শহরের বাসস্ট্যান্ড এবং বাজার এলাকায় ঘুরে বেড়াতো স্কুল পড়ুয়া অল্প বয়সী মেয়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে। সখ্যতা গভীর হলে পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানের নাম করে কিশোরী কন্যাদের নিজেদের বাড়িতে নিয়ে যেত, তারপর বিভিন্ন কাজে ব্যবহার করত। অনুমান করা হচ্ছে ওই তরুণী নারী পাচার চক্রের সঙ্গে জড়িত। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এভাবেই নানান প্রলোভন দেখিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের ভুলিয়ে নিয়ে গিয়ে ভিন রাজ্যে কাজে লাগানো হয়। এই রকম ঘটনা ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এর আগেও ঘটেছে বলে জানা গেছে। ये आज में माल बाज़ार पुलिस स्टेशन को एक इन्फॉर्मेशन मिला था। यहाँ की एक स्कूल की छात्राएं को 6 छात्राएं हैं, उनको कहीं बाहर ले जाने का योजना था और ये ट्रैफिकिंग का ही मामला है। लेकिन हम माल बाज़ार पुलिस स्टेशन को शुक्रिया करना चाहते हैं कि उनकी तत्परता के कारण सारा 6 बच्चे को रेस्क्यू किया गया है कि पुलिस छानबीन करेगा और हम पुलिस को दिल से शुक्रिया करना चाहते हैं। और बाकी क्या प्रोसेस है उनकी क्या है, कहाँ ले जाना चाहते हैं, इनके साथ में कौन कौन जुड़ा हुआ है, ये पुलिस की तहकीकात के बाद में पता चलेगा, छानबीन होगी। लेकिन सारा 6 बच्चे रेस्क्यू हो चुकी हैं और एक अरेस्ट हो चुकी है। एक युवती है 21-22 साल की, उनको पुलिस ने अभी माल पुलिस स्टेशन में ला चुकी है। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল।
ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের ইউএন মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রবিবার জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ার ব্রহ্মাকুমারী সেন্টারে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, প্রকৃতিপ্রেমী দীনেশচন্দ্র বিশ্বাস সহ বিশ্বজনেরা। এছাড়াও বিভিন্ন গুণী মানুষদের উপস্থিতিতে আজকের এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরটির মাধ্যমে সংগৃহীত রক্ত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়, যা মুমূর্ষু রোগীর কাজে ব্যবহৃত হবে। এই দিনের রক্তদান শিবিরে অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ ও গুণী ব্যক্তিরাও রক্তদান করেন। চলন্ত ট্রেন থেকে দুবার ফেলে দিয়ে নির্যাতন, আশঙ্কাজনক অবস্থায় পরিযায়ী শ্রমিককে উদ্ধার করল সিআইটিইউ। কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে পাশবিক অত্যাচারের শিকার হলেন জলপাইগুড়ির গড়ালবাড়ির বাসিন্দা 19 বছরের তরুণ ফারুক হোসেন। কেরালা যাওয়ার পথে চেন্নাইতে দুষ্কৃতীরা তার সর্বস্ব ছিনতাই করে। এরপর উড়িষ্যায় পৌঁছালে ফের একদল যুবক তাকে মারধর করে এবং বাড়িতে ফোন করে মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে তাকে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়। মারাত্মক জখম অবস্থায় ফারুক বাড়ি ফেরার জন্য পরবর্তী ট্রেনে ওঠার চেষ্টা করলে দুষ্কৃতীরা পুনরায় তার উপর চড়াও হয় এবং দ্বিতীয়বারের জন্য তাকে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয়। অচেতন অবস্থায় উড়িষ্যার স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। ঘটনা জানতে পেরে দিশেহারা পরিবার জলপাইগুড়ির সিআইটিইউ নেতৃত্বের দ্বারস্থ হয়। জেলা সম্পাদক কৃষ্ণ সেন তৎক্ষণাৎ দিল্লি ও কলকাতা নেতৃত্বের মাধ্যমে উড়িষ্যার সিআইটিইউ কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। উড়িষ্যার দলীয় কর্মীরা হাসপাতালে পৌঁছে আহত ফারুকের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করেন এবং তাকে নিরাপদে জলপাইগুড়িতে পরিবারের কাছে ফিরিয়ে আনেন। আক্রান্ত ফারুক হোসেন জানান, তার উপর চরম অত্যাচার চালানো হয়েছে এবং দুবার চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। ফারুকের দাদা আব্দুল মোহাম্মদ সিআইটিইউর দ্রুত তৎপরতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে জেলা সম্পাদক কৃষ্ণ সেন পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের বর্বর ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। কি হয়েছে তোমার? আমার নাম ফারুক হোসেন। আমি কেরালায় কাজের জন্য বেরোচ্ছি 12 তারিখে। তারপর রাস্তায় আমাকে টেনে কিছু লোক মারধর করে, আমার কাছে ব্যাগ ট্যাগ, মানি ব্যাগ, ফোন টোন সব কিছু নিয়ে নেয়, মারধর করে। তখন ওখান থেকে চেন্নাই পর্যন্ত গেছিলাম। তখন ওখান থেকে আমি বাড়ি রিটার্ন হচ্ছি। আমার কাছে দাদার নাম্বার ছিল, দাদাকে ফোন করে আমি জানাইছি। পুলিশের সাথে যোগাযোগ করছে দাদা। তখন আমাকে ট্রেনে উঠাই দিচ্ছে পুলিশ। ট্রেন থেকে আমাকে ফেলে দিচ্ছে এমন করে, তাও আমি ট্রেনে উঠছি জোর করে। ওখান থেকেও আমাকে উড়িষ্যা পর্যন্ত আমি আসছি। উড়িষ্যা পার হয়ে আমাকে ট্রেন থেকে ফেলে দিচ্ছে। তখন ট্রেন থেকে পরে আমি আর কিচ্ছু বলতে পারলাম না। ওখানকার লোক মিলে আমাকে হসপিটালে ভর্তি করছে। তখন ওখানে দাদা গেছে, আর কিছু আমি বলতে পারলাম না। গাড়িতে উঠাই দেয়, কিন্তু আবার গাড়িতে উঠাই দেওয়ার পরে আবার কিছুক্ষণ আছে, আবার ওকে ধরে আর 2-1টা স্টেশনে পরে নামায় নেয়। নামায় আবার মারধর করে। মারধর যেভাবে মারটারে খেয়ে মানে চলে আসে উড়িষ্যা পর্যন্ত। উড়িষ্যায় আসার পরে রাত্রি 1টার দিকে 1:30টার দিকে ওকে ট্রেন থেকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে ওখানকার পুলিশ প্রশাসনের হাতে যায়। যাওয়ার পরে ওরা পুলিশ প্রশাসন ওইখানে অ্যাডমিট করায় উড়িষ্যার হসপিটালে। অ্যাডমিট করার পরে তারপরে তো আর আমি ডাইরেক্ট এখান থেকে যেতে পারতেছি না এত দূর থেকে। তারপরে আমি সিআইটিইউ আমাদের জলপাইগুড়ির যে সিআইটিইউ আছে তাদের কাছে আমি সহযোগিতার জন্য যাই। তারপরে সিআইটিইউর কাছে আমাদের জলপাইগুড়ি সহযোগিতা করছে আমাকে। তারপরে ওইখান থেকে নানান বিভিন্ন এসে দিল্লি, উড়িষ্যা, কলকাতা এইসব জায়গায় এসে করে ফোন টোন করে যোগাযোগ করে। তারপরে এভাবে উড়িষ্যার যে সিআইটিইউ আছে ও আমার সাথে যোগাযোগ করার পরে আমাকে বলছে যে ঠিক আছে আমরা দেখতেছি। তারপরে আমার এইভাবে যোগাযোগ করার পর ওরা আমার ভাই যেখানে অ্যাডমিট ছিল এখানকার সিআইটিইউ সবাই ওখানে দেখা করতে যায়। দেখা করার পরে ওরা ওকে ভালোভাবেই রাখে এখানে।
তারপরে আমরা বাড়ি থেকে রওনা দিই। তারপরের দিন রওনা দিয়ে ওইখানে সিআইটির সাথে দেখা করে ওরা আমাকে সহযোগিতা করেছে, ওইখান থেকে অনেক কিছুই সহযোগিতা করার পর ওরা ওখান থেকে আমাদেরকে নিয়ে আসে, ওখানকার সিআইটি যে অফিস আছে ওইখানে রাখে, ওইখানে ইসে করে বাসে উঠে যায়। তারপরে আমরা জলপাইগুড়ি আসলাম। জলপাইগুড়িতে জমজমাট ফুটবল ম্যাচের আসর, জয় এসএসবির। রবিবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে মুখোমুখি হয় এসএসবি ও আরএসএ। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত জয়ী হয় এসএসবি। খেলা দেখতে মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শক আসন কানায় কানায় পূর্ণ ছিল। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। ম্যাচের প্রথম দিকেই আরএসএ 2টি গোল করে এগিয়ে যায়। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে এসএসবি। খেলার শেষ পর্বে এসএসবিও 2টি গোল করে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ পর্যন্ত টাই ব্রেকারে ম্যাচে জয় ছিনিয়ে নেয় এসএসবি। এসএসবির তরফে মৃদুল হাওলাদার জানান, ম্যাচের শুরুতেই আরএসএ গোল করে এগিয়ে গেলেও পরবর্তীতে দুর্দান্ত লড়াই করে এসএসবি জয়লাভ করেছে। দুই দলই অত্যন্ত ভালো ফুটবল খেলেছে বলে জানান তিনি। পুরো ম্যাচটি দর্শকরাও যথেষ্ট উপভোগ করেছেন। एक्चुअली जो खेला যদি বলতে হয় খেলার কথা, তো এই খেলাটা এত मतलब সুন্দর খেলা হয়েছে যে প্রথমে থেকেই আরএসএ টিমটা একদম মানে খুব আচ্ছা ফাইট দিয়েছে এবং ওরা প্রথমে 1 গোল করে, কিন্তু লাস্ট পর্যন্ত যা দিয়ে এসএসবিও যাকে খুব ভালো খেলেছে এবং তারই পরিণাম এটা। দুটো টিমই খুব ভালো খেলেছে এবং এই যে এসএসবি জিতেছে আজকে, এটা সবারই সম্মিলিত প্রয়াস। তো আমি আশা করব এসএসবি আরও আগে আরও ভালো খেলবে, আরও অনেক পার্টিসিপেশন দিয়ে কাপ নেবে, কাপ জিতবে। এসএসবি সব জায়গায় এগিয়ে আরেকবার হ্যাঁ, এসএসবি সব আমাদের ফুটবল টিমও আছে, ক্রিকেটের সরি মহিলা ফুটবল টিমও আছে, তারাও খুব ভালো খেলে, ন্যাশনাল লেভেলে খেলে। হ্যাঁ হ্যাঁ, সেটা খুব ভালো এবং ন্যাশনাল লেভেলে খেলে, অনেক প্রাইজ পেয়েছে এবং এই টিমটাও খুব ভালো। তো বাকি যে আরএসএ টিম সত্যি ওরাও খুব ভালো খেলেছে, দুজনেই ফাইনালিস্ট, দুজনের খুব ভালো সংগঠিত প্রয়াস ছিল এবং তার ফলেই এই আজকে খেলাটা এত সুন্দরভাবে হয়েছে। আমার নাম মৃদুল হাওলাদার, ডেপুটি কমান্ড্যান্ট কমিউনিকেশন, সেক্টর হেডকোয়ার্টার জলপাইগুড়িতে। খেলা গত 16 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 23 তারিখ ফাইনাল ছিল। আজকে ফাইনালে পরস্পর মুখোমুখি হয়েছে এসএসবি সেন্ট্রাল ও আয়োজক দল আরএসএ এবং খেলা নির্ধারিত সময় খেলা 1-1 ছিল এবং টাই ব্রেকারে খেলার মীমাংসা হলো এবং এসএসবি জয়লাভ করল। কত গোল করেছে এসএসবি? 5-4 গোলে জিতল এই খেলা। আমরা এই টুর্নামেন্টটা গত 20 বছর ধরে অর্গানাইজ করে যাচ্ছি, 2006 থেকে। মাঝখানে 2 বছর আমাদের কোভিডের জন্য বন্ধ ছিল, এছাড়া আমাদের 2006 থেকে এই টুর্নামেন্টটা টানা হয়ে আসছে এবং এসআরএমবির সহযোগিতায় এই টুর্নামেন্টটা হয়ে আসছে এবং দর্শক অনেক দর্শক ছিল এবার এই মাঠে, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বারের থেকে কম। আমরা আরও দর্শক আশা করেছিলাম, কিন্তু এবার আমাদের ওয়েদার ফেভারেবল ছিল না বলে আমার মনে হয় দর্শক কিছুটা মাসের কম হয়েছে। এটা তো ঠিক বলতে পারবো না আমরা, তবে দর্শক আমাদের এই দুটো স্টেডিয়ামই ভরা ছিল। আমার নাম শিবাশিস পাল, জেনারেল সেক্রেটারি আরএসএ। রাখির আগে ফুটবল মাঠে গ্রাম শহরের মেলবন্ধন। খাটলিতে অনুষ্ঠিত হলো বন্ধন কাপ ফুটবল প্রতিযোগিতা। রাখি বন্ধনের আগে শহর ও গ্রামের দূরত্ব ঘোচাতে অভিনব উদ্যোগ দেখা গেল শিলিগুড়ি গুলমা সংলগ্ন খাটলিতে। শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, রয়েস স্টুডেন্টস ও এসিএম চার্জের সহযোগিতায় আয়োজিত হলো ভিলেজ সিটি বন্ধন কাপ ফুটবল প্রতিযোগিতা। গত 1 বছর ধরে খাটলি এলাকার 20 জন শিশুর পড়াশোনার দায়িত্ব নিয়েছে শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সেই উদ্যোগের অংশ হিসেবেই শহর ও গ্রামের ছেলেদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন। মোট 3টি দল অংশ নেয়, যার মধ্যে 2টি শহরের এবং 1টি গ্রামের। পেশাদার টুর্নামেন্টের আদলে রেফারি, অ্যাঙ্কার, পুরস্কার ও ট্রফির ব্যবস্থা ছিল। শিলিগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের 3 জন রেফারি ম্যাচ পরিচালনা করে। গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রয়েস স্টুডেন্টসের কর্ণধার ও শিক্ষক বিট্টু রায়। অনুষ্ঠানের শুরুতে শহর ও গ্রামের শিশুরা একে অপরকে রাখি পরিয়ে দেয়। গ্রামের শিশুরা শহরের ছেলেদের হাতে গাছের চারা এবং শহরের ছেলেরা গ্রামের শিশুদের হাতে ডায়েরি ও কলম তুলে দেয়। ঘোষপুকুর রেঞ্জের বন দপ্তরের তরফে চারাগুলি দেওয়া হয়। সকলের জন্য দুপুরের খাবারের আয়োজনও ছিল।
ফুটবলকে কেন্দ্র করে এই আয়োজন শিক্ষা, খেলাধুলা, বন্ধুত্ব ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শহর গ্রামের মেলবন্ধনের এক সুন্দর বার্তা তুলে ধরে। নমস্কার সকলকে। আমরা সকলেই জানি আগামী 28শে আগস্ট রাখি বন্ধন উৎসব হতে চলেছে। তো সেই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করেই আজ আমরা শিলিগুড়ি বন্ধুজল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং রয়্যাল স্টুডেন্টসের উদ্যোগে এবং এসিএম চার্জের সহযোগিতায় একটি সিটি ভিলেজ বন্ধন কাপ 2026-এর আয়োজন করেছি। এই আয়োজন শুধুমাত্র একটি ফুটবল প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতা এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো গ্রাম্য মানুষ এবং শহরের মানুষদের মধ্যে ঐক্যতা, ভালোবাসা এবং বন্ধুত্বর গড়ে তোলা। এটি আজকের মূল উদ্দেশ্য। আপনার নাম পরিচয়? আমার নাম পুষ্কর পাল, আমি এই সংগঠনের সহসভাপতি। এই খেলাটা মূলত হচ্ছে, যেটা আমাদের মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে গ্রামের ছেলেদের সঙ্গে শহরের ছেলেদের একটা বন্ধন করা, ফ্রেন্ডশিপ বন্ধন করা। আমরা জানি যে গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য চিরকালের, সেই পার্থক্যটাকে যেন আমরা দূর করি, আমরা সবাই এক, এই বার্তা দেওয়ার জন্য আমাদের এই খেলার আয়োজন করা হয়েছে। খাটলি প্রাইমারি স্কুল গ্রাউন্ডে হচ্ছে রয়্যাল স্টুডেন্টসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং সহযোগিতা অবশ্যই শিলিগুড়ি বন্ধুজল ওয়েলফেয়ার সোসাইটি আছে এবং এসিএম চার্চ আছে। এটা আমাদের ওয়ান ডে টুর্নামেন্ট চলছে এবং এই টুর্নামেন্টে মূলত হচ্ছে গ্রামের ছেলেদের একটা টিম রয়েছে এবং শহরের ছেলেদের দুটো টিম রয়েছে এবং তারা 3টা টিম মিলে গ্রুপ পর্যায়ে খেলা চলছে এই মুহূর্তে এবং সেখান থেকে 2টো টিম ফাইনালে যাবে এবং তারা পেয়ে যাবে উইনার্স ট্রফি এবং সবার জন্য পুরস্কার রয়েছে। রানার্স টিমের জন্য রয়েছে, উইনার্স টিমের ইন্ডিভিজুয়াল রয়েছে, বেস্ট গোলকিপার, বেস্ট স্কোরার, তাদেরকে আমরা বুট দেবো, গ্লাভস দেবো, এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এই খেলার একটাই বার্তা যে ইয়াং সোসাইটি তারা যাতে খেলামুখী হয়, তারা যাতে মাঠমুখী হয় এবং অবশ্যই একটা যে বন্ধনের, একটা ভ্রাতৃত্ববোধের যে একটা বার্তা আমরা তৈরি করতে যাচ্ছি, যে শহরের ছেলে গ্রামের ছেলে তারা মিলে এই গ্রামের মাঠে যে একটা আনন্দ করছে এবং গ্রামের মানুষরা সবাই একসঙ্গে দেখছে, এটাই আমাদের বার্তা দেওয়ার যে আমরা সবাই এক, অভিন্ন। আপনার নাম? বিট্টু রায়, আমি একজন শিক্ষক। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? মুশকিল আসান করতে জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ সুযোগ। কদমতলায় হোটেল ডিলার প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন বা পারিবারিক সমস্যার সমাধান মিলবে এখানেই। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 16 আগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্স এর নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। পুজো মরশুমে মণ্ডপ সাজিয়ে তুলতে চান অসাধারণ রূপময় প্রতিমায়? চলে আসুন ভাই বোন শিল্পালয়ে। রয়েছে প্রখ্যাত শিল্পী বাপি পালের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি, সিমেন্ট এবং আধুনিক আর্টিফিশিয়াল ডিজাইনের দুর্গা, কালী, বিশ্বকর্মা সহ সমস্ত দেবদেবীর প্রতিমা। ক্লাব ও পুজো কমিটির বাজেট অনুযায়ী সেরা কাজের বিশ্বস্ত ঠিকানা জলপাইগুড়ি নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি, বাস স্ট্যান্ডের মাঠের বিপরীত গলিতে। বিস্তারিত জানতে আগাম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 নম্বর। পেটের তাগিদে জীবনের ঝুঁকি, দড়ির ওপর ব্যালেন্সের খেলা দেখতে উৎসুক মানুষের ভিড় রাজবাড়ির মেলা প্রাঙ্গণে। এদিন চোখে পড়ল এক রোমহর্ষক ও হৃদয়স্পর্শী দৃশ্য। জীবিকার তাগিদে জীবনের চরম ঝুঁকি নিয়ে শূন্যে বাঁধা সরু দড়ির ওপর ব্যালেন্সের খেলা দেখাচ্ছে এক কিশোরী কন্যা। হাতে ভারসাম্য রক্ষার লাঠি নিয়ে দড়ির ওপর হেঁটে চলার সেই দৃশ্য দেখতে মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন বহু কৌতূহলী মানুষ। জানা গেছে, বিশেষ করে এই মেলা উপলক্ষে ভিন রাজ্য থেকে এখানে এসেছে পরিবারটি। এমন বিপজ্জনক শারীরিক কসরত ও খেলা দেখানোই তাদের পেশা। মেলায় আসা দর্শনার্থীদের দেওয়া সামান্য টাকা পয়সাই তাদের সংসার চালানোর একমাত্র সম্বল। যে বয়সে হাতে বই খাতা থাকার কথা, সে বয়সে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে প্রতিনিয়ত জীবন বাজি রেখে এমন ঝুঁকিপূর্ণ খেলায় নামতে হচ্ছে ওই কিশোরীকে। এই যে ব্যালেন্সের উপর নির্ভর করে দেখছেন, এটা কেমন লাগে দেখতে? কি ভালো লাগে। কি করছে মূলত?
মূলত ব্যালেন্সের মাধ্যমে হাঁটছে দলের উপরে। জীবনে একটা তো ঝুঁকি থাকে, যে কোনো সময় পড়তে পারে। এটা অবশ্যই আছে। কোথায় দেখলেন? এটা এই রাজবাড়িপাড়া মেলাতে, মনসা মেলাতে। মানে কীভাবে সেই ব্যালেন্সটা দেখাচ্ছে ওনারা? বাসের মাধ্যমে ও ব্যালেন্স করছে। কতটা দক্ষ থাকা দরকার যে এই প্রশিক্ষণ? অবশ্যই দক্ষতা তো খুবই দরকার। এর আগে দেখেছেন এই ধরুন? হ্যাঁ, দেখেছি। আবার দেখলেন? এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। মালবাজারে পাচারের ছক ভেস্তে দিয়ে পুলিশের তৎপরতায় উদ্ধার 6 নাবালিকা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে কিশোরীদের উদ্ধারের পাশাপাশি 21 বছরের এক তরুণীকে গ্রেপ্তার পুলিশের। এবিভিপির সমর্থকদের ওপর এসএফআই এর হামলার অভিযোগের প্রতিবাদে রবিবার কদমতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল এবিভিপি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.